অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবনাবসান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আদালতে জবানবন্দি দিলেন এমসি কলেজ ছাত্রাবাসে নির্যাতিতা নারী। 2 আসামি গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন। টিকিট পাচ্ছেন টোকেনধারী সৌদি প্রবাসীরা, ভিসার মেয়াদ বাড়াতে দূতাবাসে হয়রানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। খিদে যখন যেখানে, সাথে থাক বেলামে। করোনা ভাইরাস সংক্রমণ মুক্ত হলেও সুস্থ হয়ে আর ফিরতে পারলেন না অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় মারা যান তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে ছিলেন মাহবুবে আলম। মাহবুবে আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহমুদ সমগ্র রায়টার বিরুদ্ধেই আমাদের রিভিউ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও জেল হত্যা মামলা পরিচালনা করেন তিনি। ৭১-এর মানবতা বিরোধীদের মামলা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি উদ্ধারের মামলার পরিচালনার দায়িত্ব ছিল তার উপর। ২০০৯ সালের ১৩ জানুয়ারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয় মাহবুবে আলমকে। রাষ্ট্রের শীর্ষ আইনজীবী হিসেবে টানা 10 বছর দায়িত্ব পালন করা মাহবুবে আলমের জন্ম ১৯৪৯ সালে মুন্সিগঞ্জের লৌহজঙ্গে। মাহমুদ হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে নির্যাতিতা নারী আদালতে জবানবন্দি দিয়েছেন। আর ধর্ষণ মামলার আসামি সাইফুর ও অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে অপরাধীদের বিচারের দাবিতে পদযাত্রায় অংশ নেন সিলেটের মেয়র। এছাড়া জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন হয়। সিলেট প্রতিনিধি ওয়েস খসরু ও সুনামগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। এমসি কলেজ ক্যাম্পাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পরপরই আসামিরা সিলেট থেকে পালিয়ে যায়। রোববার সকালে ছাতক থানার নোয়ারাই খেয়াঘাট থেকে সাইফুরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়। এক নম্বর আসামি সাইফুর সুনামগঞ্জ থেকে এবং 4 নম্বর আসামি অর্জুন লস্করকে আমরা হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছি। তারা আমাদের হেফাজতে আছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অন্য যারা এজাহার নামে পলাতক আসামি আছে তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সে তার একটি জ্যাকেট পরিহিত ছিল, তার মাস্ক ছিল এবং স্বাভাবিকভাবে মনে হয়েছে যে সে আত্মগোপন বা নিজের পরিচয় বা নিজের চেহারাটা গোপন রাখার একটা চেষ্টা সে করেছে। সকালে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে অর্জুন লস্করকে গ্রেফতার করে। পরে জেলা পুলিশের মাধ্যমে তাকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিকে নির্যাতিতা নারী সিলেট মহানগর হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে দুপুরে সিলেট এমসি কলেজের সামনে জেলা ও মহানগর ছাত্রলীগ দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। এদেরকে ছাত্র বলে না, কারণ কোনো ছাত্র কোনো দোকান লুটপাট করতে পারে না, রাতের অন্ধকারে ডাকাতি করতে পারে না। যারা এর অভিভাবক ওরা হুট করে বলে দিল যে তারা আমার কেউ না, কিন্তু আপনি দেখেন পাবলিক মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে ওই অভিভাবকদের সাথে তার সম্পর্ক। এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যার জন্য এই বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড সৃষ্টি হয়। আর অপরদিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলররা। এদেরকে শুধু অ্যারেস্ট করে হবে না, এদের দৃষ্টান্তমূলক বিচার হোক। পাশাপাশি এদেরকে এই ধরনের কাজে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরকেও সিলেটের ধর্ষণ মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। মানববন্ধন হয়েছে বরিশালেও। শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পতি। এ সময় সাইফুর, অর্জুন, শাহরানী সহ কয়েকজন স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। মাসুম আলিসা, 21 টেলিভিশন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। গণভবনে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যেসব প্রকল্প ও সহায়তা চলমান আছে তা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন বিদায়ী হাই কমিশনার। মুক্তিযুদ্ধ পরবর্তী চুক্তিগুলো নিয়ে দেশটির আন্তরিকতার বিষয়টি তুলে ধরেন ভারতের প্রতিনিধি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রোববারও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশের সামনে ভিড় করেছেন প্রবাসীরা। স্বাচ্ছন্দ্যেই টিকিট পেয়েছেন টোকেনধারীরা। এদিকে রোববার থেকে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর কথা থাকলেও দূতাবাসে গিয়ে হয়রানির শিকার হন বলে অভিযোগ অনেকের। অন্যদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। জসিম জুয়েলের রিপোর্ট। ভিসা ও আকামার মেয়াদ শেষ 30 সেপ্টেম্বর, তাই টিকিটের জন্য দিনরাত সৌদি এয়ারলাইন্সের সামনে অপেক্ষা প্রবাসীদের। সৌদি এয়ারলাইন্সে রোববার টিকিট দেওয়া হচ্ছে 1500 থেকে 1800 টোকেনধারীদের। আমি টিকিট পেয়েছি 29 তারিখ সকাল 7টা বাজে, 12টা বাজে ফ্লাইট, সকাল 7টা বাজে এয়ারপোর্ট থাকার জন্য বলছে। টিকিট পাইছি, কোনো সমস্যা হয় নাই। আমার টোকেন ছিল 1305। 29 তারিখে আমার ফ্লাইট 12টার সময়। রাজধানীর মতিঝিলে বিমান অফিসেও সৌদি ফেরত কর্মীদের ভিড়। হাতে টোকেন নেই, টিকিট পাবে কিনা তাও জানা নেই। তারপরও এভাবেই ভিড় করছেন প্রবাসীরা। 20 তারিখ পর্যন্ত ওই দিন শুনলাম যে 20 তারিখ শেষ, আজকে আবার পিছনে ব্যাগ দিয়ে আজকেও চলে 20 তারিখ। তাহলে আসলে গেল কারা এতদিন? 24 দিন বাড়ানোর জন্য 20,000 টাকা করে লাগবে। আর যদি না করেন তাহলে সৌদি আপনার কবিল আছে, কবিল যোগাযোগ করেন। দাম কোনো ফ্লাইট নেই, তাইলে আমরা দামের লোকগুলো কি করবো? 30 তারিখে তো আমাকে ডেট শেষ। এদিকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি দূতাবাসে গিয়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ প্রবাসীদের। বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানিয়েছেন তারা। 18টা এজেন্সির অ্যাড্রেস দিয়েছে, এই অ্যাড্রেসগুলোতে আমরা যোগাযোগ করার জন্য বলছি। এবং ট্রাভেলসের সাথে যখন যোগাযোগ করা হয়েছে তখন তারা বলছে যে 25,000 টাকা লাগবে এই কাগজগুলো ঠিক করার জন্য। সিরিয়ালে দাঁড়াইছিলাম, তারপর পুলিশ এই পেপার নিয়ে আসলো, বলল যে আপনাদের এই ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে আপনাদের ভিসার মেয়াদ বাড়াইতে পারবেন। এজেন্সিতে গিয়েও সমস্যার সমাধান নেই। সেখান থেকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলা হয়েছে টাকা দিলে ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে। এই সমস্ত ট্রাভেলসের সাথে যোগাযোগ করার জন্য বলতেছে। ওরা যোগাযোগ করার পরে ওরা বলতেছে 35,000 টাকা লাগবে, তারপরে আমাদের এই ভিসা বাড়ানো যাবে। ভিসার মেয়াদ বাড়াতে হয়রানি বন্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীরা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,161। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, সংক্রমণের 204তম দিনে দেশের 105টি ল্যাবে 10,685টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,275 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,59,148 জন। আর নতুন 1,714 জন সহ সুস্থ হয়েছেন 2,70,491 জন। করোনায় পুরুষ মারা গেছেন 3,996 এবং নারী 1,165 জন। বাংলাদেশ সময় মতো ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর এক্ষেত্রে অগ্রগামী দেশগুলোর সাথে যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান। এদিকে শীতে সংক্রমণ বাড়তে পারে উল্লেখ করে সকল সামাজিক অনুষ্ঠান নিয়ন্ত্রিত আকারে করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত শতাব্দীর মহামারী বাস্তবতা ও আমরা শীর্ষক আলোচনা সভা। কোভিড মোকাবেলায় অভিজ্ঞতার কথা তুলে ধরেন বক্তারা। আমরা নিশ্চয়ই জয়ী হব। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুহার কম, সুস্থতা বেশি। কথা বলেন ভ্যাকসিন প্রসঙ্গেও। সময় মতো আমরা ভ্যাকসিন ইনশাল্লাহ পাবো। ভ্যাকসিন বিভিন্ন দেশ তৈরি করছে, চেষ্টা চলছে, এখনো ফাইনাল হয় নাই। আমরা সকলের সাথে যারা অগ্রগামী আছে ভ্যাকসিন নিয়ে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। শীত মৌসুমে বিয়ে, পিকনিক সহ বিভিন্ন আয়োজন সীমিত করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিয়ে শাদী বেশি হয়, আমরা পিকনিক বেশি করি, খেলাধুলার ম্যাচ বেশি হয়, আমাদের ধর্মীয় অনুষ্ঠান বেশি হয়, যে কারণে সংক্রমণের হার বাড়ার একটা সম্ভাবনা আছে। তা আমি আহ্বান জানাবো এগুলোকে একটু নিয়ন্ত্রিতভাবে
করলে ভালো হবে। করোনা মহামারীতে বাংলাদেশে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি নেই বলে উল্লেখ করেন স্বাস্থ্য সচিব। যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে আমরা কতটা মেনটেন করতে পারবো স্বাস্থ্যবিধি, কতটা আমরা যে ডিস্ট্যান্সিং দূরত্ব কতটা মেনটেন করতে পারবো, আমরা কিছুই যদি না করতে পারি মাস্ক পরাটার ব্যাপারে আমরা গুরুত্ব দিতে চাচ্ছি। কোভিড নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান বক্তারা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক কমেছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২১০টির, আর অপরিবর্তিত ছিল ৪১টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স ৭ পয়েন্ট কমে নেমে আসে ৪,৯৭১ পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১,০৩৪,৪২,০০,০০০ টাকা। সূচক কিছুটা কমেছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৫৬টির, আর বদলায়নি ৩০টির দর। আর সিএসসিতে মোট লেনদেন হয়েছে ৩১,৪২,০০,০০০ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবার খেলার খবর। জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। অতিথি হিসেবে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দক্ষিণ এশিয়া দাবা ফেডারেশন আয়োজন করে জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হন ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার মেঘারান্ত সুসান্ত, আর ভারতের গ্র্যান্ড মাস্টার এল নারায়ণ রানার আপ ও ইরানের গ্র্যান্ড মাস্টার তাবেই তৃতীয় হন। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় ৭৪ জন দাবাড়ু অংশ নেন। বিজয়ী দাবাড়ুরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠানে অংশ নেন। আর এরই সাথে শেষ করছি রাত ৯টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জীবন অবসান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আদালতে জবানবন্দি দিলেন এমসি কলেজ ছাত্রাবাসে নির্যাতিতা নারী, ২ আসামি গ্রেফতার, বিচারের দাবিতে মানববন্ধন। টিকিট পাচ্ছেন টোকেনধারী সৌদি প্রবাসীরা, ভিসার মেয়াদ বাড়াতে দূতাবাসে হয়রানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।